রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত আনলে কঠোর জবাব দেবে মস্কো। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরিণতি কি, জানাবো বিস্তারিত। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত আনলে কঠোর জবাব দেবে মস্কো। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করে তাহলে এর জবাব যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। খবর বিবিসির। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সমতুল্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে এটিএনসিএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, যার শেষমেশ হওয়ার আগে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত কিনা বা এটি বহাল রাখবে কিনা তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। ইউক্রেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ ফ্রান্স ও যুক্তরাজ্যের টম ম্যাক্রো ক্ষেপণাস্ত্র পেয়েছে। তবে পশ্চিমা দেশগুলো এতদিন এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের অনুমতি দেয়নি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1000তম দিনে ইউক্রেনের বাইডেনের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এদিকে রাশিয়া ইউক্রেনের অবকাঠামোতে আক্রমণ আবারও জোরদার করেছে এবং তুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া থেকে প্রায় 10,000 সেনা মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া রাশিয়াকে আরও 1 লাখ সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ইউক্রেন যদি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের সমতুল্য হবে। পুতিনের মুখপাত্র গতকাল বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগুনে ঘি ঢালছে। অন্যদিকে মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার জানিয়েছেন, রাশিয়াকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, বিশেষ করে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং ইউক্রেনের অবকাঠামোয় রাশিয়ার বড় ধরনের হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা চালাচ্ছে, যার ফলে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে বড় ধরনের ব্ল্যাক আউট দেখা দিয়েছে। এই ঘটনায় কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গতকাল ওডেসায় রুশ হামলায় আবারও 10 জন নিহত এবং প্রায় 50 জন আহত হয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বাইডেনের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি। তিনি 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন এবং আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরবেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধ চালানো বন্ধ করবেন এবং করদাতাদের অর্থ দেশের মানুষের জীবন উন্নয়নে ব্যয় করবেন। এছাড়া তিনি বলেছেন, 24 ঘন্টার মধ্যে আমি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবো। তবে কিভাবে তা করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করছেন, ট্রাম্প উভয় পক্ষকে একটি শান্তি চুক্তিতে আসার জন্য চাপ প্রয়োগ করবেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইরি এক বিবৃতিতে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিবৃতিতে তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন, অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে অভিহিত করেছেন। এর আগে সোমবার ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপের মূল কারণ হিসেবে দাবি করা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রতি ইরানের সমর্থন, বিশেষ করে সামরিক সহায়তার কারণে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বেজলেসের সোমবার এক ঘোষণায় জানায়, তারা ইসলামী রিপাবলিকান অব ইরান শিপিং লাইন্স এবং এর পরিচালককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ব্রিটেনও একই দিন ইরানের এয়ারলাইন্স ও শিপিং ক্যারিয়ারগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের অভিযোগ, রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরান দায়ী। ইরান এই নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছে, এসব পদক্ষেপের কোনো সঠিক ভিত্তি নেই। ইসমাইল বাঘাই তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যতায় বলেছেন, ইউএস এবং ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং অযৌক্তিক। ইরান এই পদক্ষেপগুলো প্রত্যাখ্যান করেছে যাতে আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ। তিনি আরও বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইরানের নৌ পরিবহন এবং সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য আইন ও ন্যায্যতা বাণিজ্য নীতির বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ। উল্লেখ্য, ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক
অর্থনৈতিক সম্পর্ক 2022 সালের পর আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে ইরান রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে, যার মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে। পশ্চিমা দেশগুলো এই সম্পর্কে আলোচনা করে আসছে এবং ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বারবার দাবি করে আসছে তারা কোনো দেশ বা রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাত অংশ নেয় না এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল জানায়। তেহরান মনে করে এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উদ্দেশ্য আরোপ করা হয়েছে এবং এগুলো ইরানের আঞ্চলিক ভূমিকা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। ইরানের দাবি এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো কার্যক্রম সমাধান নয়। ইরান ইউরোপ সম্পর্কের এই নতুন পর্যায়ে নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব বিশাল হতে পারে, বিশেষ করে বাণিজ্য ও নৌপরিবহন খাতে। ইরান মনে করে এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তাদের অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। ইউক্রেনকে রাশিয়ার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরিণতি কি, জানাবো বিস্তারিত। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিধিনিষেধ তুলে নিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এই খবরে অর্থ হল দেশটি রাশিয়ার হামলা এখন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার মাত্র কয়েক সপ্তাহ আগে কিয়েভকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এই সবুজ সংকেত দিলেন বাইডেন। ইউক্রেনে অনেকদিন পর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর কয়েক ঘন্টা পর বাইডেনের দেওয়া এই সবুজ সংকেতে ক্ষুব্ধ ক্রেমলিন। তার অভিযোগ, ওয়াশিংটন আগুনে ঘি ঢালছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বাইডেনের এই সিদ্ধান্তের অর্থ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্য গত সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য করা মনোভাবেরই অনুতপ্ত। এ বিষয়ে হোয়াইট হাউসে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও মানুষের জীবন বাঁচাতে আমার বাবার উদ্যোগ গ্রহণ করার আগেই দৃশ্যত মনে হচ্ছে সামরিক বাহিনী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে। ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্যারাগুয়ের প্রেসিডেন্ট। ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট স্যান্টিয়াগো পেনা। তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্যারাগুয়ের প্রেসিডেন্ট স্যান্টিয়াগো পেনা ব্রাজিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি G20 সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন। ব্রাজিলের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, বর্তমানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালের পক্ষ থেকে তার অবস্থান আপডেট জানাবেন মেডিকেল টিম। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে অ্যাম্বুলেন্সে করে সামিটের অনুষ্ঠানস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু লাতিন আমেরিকান মিডিয়া জানিয়েছে তিনি বুকের ব্যথায় ভুগছিলেন। প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বলেন, আমি প্রেসিডেন্ট পেনার সঙ্গে কথা বলেছি, তিনি সুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। বর্তমানে তিনি ভালো আছেন। মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তিনি। উল্লেখ্য, প্যারাগুয়ে G20 জোটের সদস্য নয়, তবে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছিলেন। মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ। অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে অনেকটা নারী বিদ্বেষী বলে পরিচিত রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প দেশটিতে নারীদের গর্ভপাত, সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে নতুন করে বিতর্ক উঠেছে দেশটির সামরিক বাহিনীতে নারী সেনাদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে। এমন বিতর্কের মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে পেট হেগসেথের মনোনয়ন। যদি মার্কিন সিনেটে তার মনোনয়ন অনুমোদন করা হয়, তবে বেশ বড় আশঙ্কায় পড়তে যাচ্ছে মার্কিন বাহিনীর নারী সদস্যরা। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সমর্থক ফক্স নিউজের ভাষ্যকার ও সাবেক সামরিক কর্মকর্তা হেগসেথ তার নিজের বই এবং বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধ পরিচালনা বিভাগে নারী ও পুরুষের একই সঙ্গে কাজ করা উচিত নয়। ফলে রক্ষণশীল এই কর্মকর্তা যদি প্রতিরক্ষা বিভাগে কাজ শুরু করেন, তবে প্রায় এক দশক ধরে সকল সক্রিয় যুদ্ধক্ষেত্রে থাকা চাকরিগুলোতে নারীদের প্রবেশাধিকার সীমিত হয়ে আসবে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতে এক পডকাস্টে হেগসেথ জানান, তিনি পরিষ্কারভাবে সক্রিয় যুদ্ধক্ষেত্রগুলোতে নারীদের দেখতে চান না। এটা সেনাবাহিনীকে আরো কার্যকর এবং প্রাণঘাতী হিসেবে গড়ে তোলে না, বরং নারী সেনাদের অংশগ্রহণ যুদ্ধ করাটা অনেক কঠিন করে তোলে। তবে নারীদের সামরিক বাহিনী থেকে একেবারে বাদ দেওয়ার কথা বলেননি মনোনীত এই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। জানান, সামরিক বাহিনীতে নারীদের জন্য জায়গা রয়েছে, তবে সেটা বিশেষ অভিযান, গোলন্দাজ পদাতিক ও
সাজোয়া ইউনিট বাদে। হেগসেথের এমন মন্তব্যের পরে সমালোচনায় ঝড় উঠেছে দেশ জুড়ে। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লরি মার্নিং প্রশ্ন তোলে নারীদের যুদ্ধ বিভাগ থেকে বাদ দেওয়া হলে তাদের পরিবর্তে পুরুষদের নেওয়া হবে কিনা। এ সময় তিনি জানান, সেনাবাহিনী বর্তমানে পুরুষ সদস্য অন্তর্ভুক্তিতে বেশ দুর্ভোগ পৌঁছাচ্ছে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন কোম্পানি চাকরি প্রার্থীদের জন্য আরো ভালো বেতন ও সুবিধা দেওয়ার তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না। এছাড়াও অনেক তরুণ সেনাবাহিনীর শারীরিক, মানসিক ও নৈতিক শিক্ষাগত মানদণ্ড পূরণ করতে পারছে না। অবসরপ্রাপ্ত নারী সেনারা জানান, সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগ থেকে নারী সেনাদের সরিয়ে দেওয়া হলে বাহিনীর মান দ্রুত অবনতি হতে থাকবে। শূন্যপদ পূরণে এমন পুরুষদের নিয়োগ করতে হবে যারা হাই স্কুল পাস করতে পারেনি অথবা তাদের অপরাধে জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে। এমনকি শারীরিক ও মানসিক পরীক্ষার কম নম্বর পাওয়া প্রার্থীদেরও নিয়োগ দিতে হবে। চীন প্রশ্নে ট্রাম্পকে পাত্তা দিতে চাইছেন না ইরান। চীনের সঙ্গে ইরানের দৃশ্য কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন ও লেবাননে আগ্রাসন এবং ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চীন ঘেঁষা হয়ে পড়ে। এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়ত্তি চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে চান না। তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া সত্ত্বেও চীনের সাথে ইরানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। ISNA এর বরাতে সংবাদ প্রকাশ আল আরাবিয়া নিউজ। তাতে বলা হয়, জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ইরানের বৈদেশিক নীতি বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের প্রভাবিত করবে না। তিনি বলেন, ইরান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ সৌহার্দ্যপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দেশ দুটির একে অপরের উপর অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। তথ্যমতে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং পেইউড সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন উপদেষ্টা। এ বৈঠকে দুই দেশের প্রতিনিধি তাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও ইরানের তেলের প্রধান ক্রেতা। পশ্চিমা দেশগুলো ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এতে ইরানের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার কথা, এমনকি দুর্ভিক্ষ ঘটার সম্ভাবনাও ছিল। কিন্তু এই পরিস্থিতি থেকে ইরানকে বাঁচিয়েছে চীন। এখনো নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সহায়তা করছে তেহরানের অন্যতম এ মিত্র। কিন্তু ট্রাম্প চরম ইরান বিরোধী। তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি বাস্তবায়ন করেছিলেন। এবারও তার মনোভাব আগ্রাসী। তার প্রমাণ এখনই মিলছে, কারণ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে বসার আগে প্রশাসন সাজাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন তিনি। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন সেই মাইক ওয়াল্টজকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। পাইপলাইনে আরো অনেকে থাকা সত্ত্বেও ট্রাম্প কেন তাকে বেছে নিলেন তা নিয়ে যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে বেশ আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ফ্লোরিডা থেকে ভোটে জয়লাভ করা মাইক ওয়াল্টজ ঘোর চীনা বিরোধী। শুধু তাই নয়, জো বাইডেনের কূটনৈতিক বড় সমালোচক তিনি। চীন বিরোধী ওয়াল্টজ কোভিড-19 ছড়ানোর অভিযোগে এবং চীনের মুসলিম অধ্যুষিত উইঘুর প্রদেশে কোভিডের সময় যথোপযুক্ত চিকিৎসা না মেলায় 2022 সালের বেজিং অলিম্পিক বয়কটের ডাক দিয়েছিলেন। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন আগে একটি আর্থিক নিবন্ধে ওয়াল্টজ এবং সাবেক পেন্টাগন কৌশলী ম্যাথু ক্রোয়েনিক যৌথভাবে একটি লেখা লেখেন। তাতে দুইজন লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউরোপ এবং আরব দুনিয়া থেকে পররাষ্ট্রনীতির দৃষ্টি ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সরানো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের উচিত ইউক্রেন এবং আরব দুনিয়ার সংঘর্ষ থামাতে দ্রুত ব্যবস্থা নেওয়া। সে সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বৃহত্তম আতঙ্ক দমন করতে কৌশলগত নজর সেদিকে ঘোরানো। চীনা আগ্রাসন ঠেকাতে ওয়াল্টজ বরাবর মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত করার পক্ষে আওয়াজ তোলেন। এবার ওয়াল্টজ চীনকে চেপে ধরলে স্বভাবতই চাপে পড়বে ইরান। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি ইরানের জন্য আরো কঠিন হতে পারে।